তো মুভিটির শুরুতে আমরা বেকি ও তার হাজবেন্ড ড্যান এবং তাদের বন্ধু হান্টারকে দেখতে পাই, যারা রক ক্লাইম্বিং করছে, একটা পাহাড়ে চড়ার চেষ্টা করছে। ড্যান একটা ফানি গাই যে তার স্ত্রী বেকিকে নানানভাবে মোটিভেট করছে যে সে এরকম উচ্চতাতে যেন ভয় না পায়। আর আসলেই সেই পাহাড়ে চড়াটা খুবই কঠিন ছিল। আর দুর্ভাগ্যবশত সেদিন একটা দুর্ঘটনাও ঘটে। ড্যান কোনোভাবে তার ব্যালেন্সটা হারিয়ে ফেলে এবং সেই রশির আংটাটি বেশিক্ষণ সেই ওয়েটটা ধরে রাখতে পারে না। আর সেই দরুন ড্যান অনেক উঁচু থেকে পড়ে সেখানেই মারা যায়। তারপর 51টা সপ্তাহ কেটে গেছে, প্রায় একটা বছর বলতে পারি আমরা। আর বেকি ডিপ্রেশনে রয়েছে, কারণ বেকি তার ভালোবাসার মানুষটিকে হারিয়েছে আর তাকে সে প্রচন্ড ভালোবাসত। সে মাঝে মাঝে ড্যানের ফোন নাম্বারে ফোন করে তার ভয়েস মেসেজটাকে শোনার জন্য। মানসিক অবসাদ কাটানোর জন্য সে বর্তমানে অ্যালকোহলের সাহায্যও নিয়েছে। বেকির পিতা জেমস, সে তার মেয়েকে সাহায্য করার চেষ্টা করছে, আর অবশ্যই কোনো পিতা তার মেয়েকে এরকম একটা অবস্থায় দেখতে পারে না। বেকিকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু বেকি তার সাথে যেতে চায় না। তার পিতা কোনোদিনই ড্যানকে পছন্দ করত না। সে মনে করত যে ড্যান একটা দায়িত্বজ্ঞানহীন ছেলে। সে এটাও জানে যে সেদিন যদি ড্যানের পরিবর্তে বেকি সেই পাহাড় থেকে পড়ে যেত, তাহলে ড্যান তার কথা কোনোদিন চিন্তাও করত না। এই কথাগুলো স্বাভাবিকভাবে বেকির খুব মনে লাগে, আর সে ওখান থেকে চলে যায়। বেকি বাড়িতে গিয়ে পৌঁছায় আর অনেকগুলো ট্যাবলেট একসাথে খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, যেটা নর্মালি মুভিতে দেখায়। কিন্তু সেই মুহূর্তে তার পুরনো বন্ধু হান্টার তাকে কল করে। হান্টারকে তো আমরা প্রথমেই দেখেছি। যেদিন ড্যান পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল সেদিন হান্টার সেখানে উপস্থিত ছিল। হান্টার এসেছে বেকির সাথে সাক্ষাৎ করতে, কিন্তু বেকি পুরোপুরিভাবে ভিন্ন আচরণ করছে তার সাথে, কারণ সে বুঝতে দিতে চায় না যে তার বর্তমান মানসিক অবস্থা এখন কেমন রয়েছে। তবে হান্টার এখানে এসেছে একটা কাজের জন্য, তার নতুন চ্যালেঞ্জ B67 টিভি টাওয়ার, যেটার উচ্চতা প্রায় 2000 ফিট, এবং হান্টার সেখানে ওঠার প্ল্যান করেছে। কিন্তু সে একা না, সে বেকিকেও সঙ্গে নিতে চায়। আসলে তারা পুরনো পার্টনার, তারা বহু পাগলামি করে এসেছে, কিন্তু ইদানিং প্রায় একটা বছর বেকি এসব থেকে অনেকটা বাইরে, অনেকটা দূরে। সে সম্পূর্ণ আলাদাভাবে জীবনযাপন করছে তার স্বামীকে হারানোর পর। যে ব্যাপারটা অবশ্যই হান্টার জানে। সে বেকিকে নিজের সাথে রাখতে চায়, যাতে বেকি তার পুরনো সময়টাকে আবার নতুনভাবে উপভোগ করতে পারে। আর একই সাথে বেকির স্বামী অর্থাৎ ড্যানের যে ছাইটা রয়েছে সেগুলো নিয়ে টাওয়ারের মাথায় উঠে সেগুলো হাওয়ায় উড়িয়ে দিবে, অর্থাৎ তারা ড্যানকে নিজেদের মতো করে এক টাইপের ট্রিবিউট দিবে। বেকি প্রথমে রাজি হয় না। সে জানে যে বহুদিন সে এসবের প্র্যাকটিসের মধ্যে নেই, কিন্তু তখনই তার ড্যানের কথাগুলো মনে পড়তে থাকে। ড্যান কতটা পজিটিভ মাইন্ডের একটা মানুষ ছিল। সে কখনোই চাইতো না যে বেকি এরকম ভাবে বসে থাকুক। বেকি রাজি হয়ে যায় এবং পরের দিন সকালবেলা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ে সেই টাওয়ারটার উদ্দেশ্যে। হান্টার মেয়েটা হচ্ছে এক রকমের সোশ্যাল মিডিয়া স্টার। এরকম বহু পাগলামি স্ট্যান্ড সে করে বেড়ায় এবং সোশ্যাল মিডিয়াতে সে আপলোড করে, আর অবশ্যই অনেক লাইক এবং ফলোয়ারের খিদে তার পেটে। বেকির মনে ভয় রয়েছে, সে এই কাজটা করতে পারবে কি পারবে না, কিন্তু হান্টার তার মনে কনফিডেন্স একদম সেই লেভেলের। তারপর তারা একটা ছোট্ট ক্যাফেতে যায়, যেটা ওই টাওয়ারটার অনেকটা কাছেই ছিল, কিন্তু তারা সেটা জানতো না। সেখানে ওয়েটারকে জিজ্ঞেস করে যে সেই B67 টিভি টাওয়ারটা আসলে কোথায়। ওয়েটার সেখানে জানায় যে এটা তো একটা বাচ্চাও বলে দিতে পারবে। তারপর তারা জানালা দিয়ে দেখতে পারে যে আকাশে একটা আলো জ্বলজ্বল করছে। আসলে টাওয়ারের মাথায় সেই আলোটা জ্বলে, তবে এর একটা নির্দিষ্ট কারণও রয়েছে। আসলে টাওয়ারের উচ্চতা এতটাই বেশি এবং প্লেন থেকে যেন সেটাকে দেখা যায়, যার কারণে লাইটটা দেওয়া হয়েছে। অন্যদিকে বেকির ফোনের চার্জ প্রায় শেষ। তারপর তারা সে ওয়েটারের কাছে সাহায্য চায়, আর সে তাদেরকে জানিয়ে দেয় যে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না, ইলেকট্রিকের বিলও টাকা দিয়েই পে করতে হয়, যার ফলে তারা সেখানে চার্জ করতে পারবে না। তখন তাদের মাথায় একটা আইডিয়া আসে, সেখানে টেবিল ল্যাম্পটা ব্যবহার করে, অর্থাৎ বাল্বটাকে বের করে সেখানে চার্জারটা ঢুকিয়ে দেয়, আর ম্যাজিক্যালি ফোনটার চার্জ হতে থাকে। তারপর সেদিন রাত্রে বেকি স্বপ্নে তার স্বামী ড্যানকে দেখতে পায়, যারা একসাথে শুয়ে রয়েছে। বেকি ড্যানকে আই লাভ ইউ বলে, তবে ড্যান তার পরিবর্তে কিন্তু তাকে আই লাভ ইউ বলে না, সে জাস্ট 143 বলে। আর অনেকেই জানেন হয়তো যে 143 মানেই হচ্ছে আই লাভ ইউ। বেকির কাছে ব্যাপারটা খুব নর্মাল যে আই লাভ ইউ বলছে না 143 বলছে, মানে সবকিছু তো ঠিকই আছে। তারপর বেকির ঘুম ভেঙে যায়। এরপর দেখা যায় যে তারা তাদের গাড়ি নিয়ে সেই টাওয়ারটার উদ্দেশ্যে বাকি পথটা রওনা দিয়েছে। আর প্রথমেই তারা একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে কোনো মতে বেঁচে যায়।
হান্টারের কাছে ব্যাপারটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, আসলে মুভিতে তাকে এভাবে দেখানো হয়েছে। সে খুবই ক্যাজুয়াল একটা মেয়ে, বেশি চিন্তা বা চাপ সে নেয় না। তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট ও লাইভ স্ট্রিম করতে করতে তারা টাওয়ারের কাছে গিয়ে পৌঁছায়। তবে তারা দেখে চারিদিকে একটা ব্যারিকেড দেওয়া আছে, যার কারণে তারা গাড়ি নিয়েও ভিতরে প্রবেশ করতে পারবে না। আর সেই টাওয়ারের কাছে পৌঁছাতে হলে তাদের 1 মাইল পায়ে হেঁটেই যেতে হবে। আর এছাড়াও এটা ছাড়া কোনো উপায় তাদের ছিল না, ফলে তারা হেঁটেই রওনা দেওয়া শুরু করে। এই এলাকাটা ছিল অনেকটা মরুভূমির মতো দেখতে। তারপর তারা যেতে যেতে দেখতে পায় যে সেখানে কিছু শকুন একটা হরিণকে খুবলে খুবলে খাচ্ছে, আর অন্যদিকে হরিণটা এখনো সম্পূর্ণভাবে মরেওনি। বেকি এই জিনিসটা দেখে প্রচন্ড রেগে যায়। সে একটা জিনিসও মেনে নেয় যে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। হয়তো অনেকেই জানেন যে এটা ডারউইনের থিওরি অফ ইভলিউশন থেকে নেওয়া হয়েছে। এখানে সেই শকুনটা সেই কাজটাই করছে যেটা তার বেঁচে থাকার জন্য এখন করা প্রয়োজন। অন্যদিকে হান্টার সেই ব্যাপারটাকেও একটা ফানি মিম টাইপের বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। তারপর ফাইনালি তারা সেই টাওয়ারটার কাছে গিয়ে পৌঁছায়, আর হান্টার সেখানে লাইভ স্ট্রিম শুরু করে দেয়। তার ফ্যান ফলোয়ারদের জানায় যে তারা সেই টাওয়ারটার মাথায় উঠবে। অন্যদিকে বেকি প্রচন্ড নার্ভাস হয়ে যায়, তার হাত পা কাঁপা শুরু করেছে। তখন হান্টার তাকে মোটিভেট করে। সে বেকিকে জানায় যে তার এই ভয়ের উপর জয়লাভ করতেই হবে। আজ যদি সে এই ভয়টাকে হারিয়ে দেয় তাহলে ভবিষ্যতে কোনোদিনই এরকম কিছুকে আর ভয় পাবে না। তারপর বেকি তার কথা শোনে এবং তারা দুজন মিলে সেই টাওয়ারটার মাথায় চড়া শুরু করে। তবে টাওয়ারটার অবস্থা খুব একটা ভালো ছিল না। খুব নড়বড়ে, নাটগুলো ঢিলা হয়ে গেছে, জং ধরে গেছে, এবং আমরা এটাও জানি যে খুব শীঘ্রই শীতকালে এই টাওয়ারটাকে ভেঙে ফেলা হবে। আর এইবার একটা মারাত্মক মুহূর্ত শুরু হয়, একদম হাড় কাঁপানো মুহূর্তগুলো। বলেছিলাম টাওয়ারটা খুবই পুরনো, যার ল্যাডারগুলো ভেঙে যাওয়া শুরু করেছে। এমনকি একটা স্থানে সেখানে শকুনের বাসাও দেখা যায়। বেকি কোনো মতে উপরে উঠছে, নিচে তাকানোর সাহস সে পাচ্ছে না, এবং অবশেষে তারা একটা স্থানে গিয়ে পৌঁছায় যার চারপাশে অনেকটা ওপেন, অনেকটা খোলা ছিল, আর সেখানে অনেক বাতাস বইছিল। আর এই মুহূর্তটা অনেকটা ভয়ের ছিল। কিন্তু হান্টার তো কোনো কিছুতেই ভয় পায় না। সে আপন মনে উঠে যাচ্ছে, আর অন্যদিকে বেকি চোখ বন্ধ করে আস্তে আস্তে ল্যাডারগুলো ধরে ধরে উঠছে। তারপর অবশেষে তারা নেটওয়ার্কের ডিশ পেরিয়ে টাওয়ারটার একেবারে মাথায় গিয়ে পৌঁছায়। বেকি খুবই হ্যাপি যে সে ফাইনালি এই কাজটা করতে পেরেছে, ভয়ের উপরে জয়লাভ করতে পেরেছে। হান্টার একটার পর একটা ছবি তুলে যাচ্ছে। তাদের কাছে রয়েছে 4K ড্রোন, যার মাধ্যমে তারা কিছু হাই ডেফিনেশন ভিডিও তুলতে থাকে। তারা কিছু ভয়ঙ্কর স্ট্যান্ডও করে বেড়ায়, আর অবশ্যই অনেক লাইক আর ফলোয়ারের উদ্দেশ্যে। বেকি অবশেষে হান্টারকে ধন্যবাদ জানায় যে তাকে মোটিভেট করার জন্য। হান্টার না থাকলে হয়তো বেকি সেই ওষুধগুলো খেয়ে আত্মহত্যাই করত, নয়তো ঘরের একটা কোনায় বসে কান্নাকাটি করত। তারপর বেকি ড্যানের ছাইটাকে হাওয়ায় উড়িয়ে দেয়, যেমনটা সে প্রমিস করেছিল। এই মুহূর্তটা খুবই ইমোশনাল একটা মুহূর্ত ছিল। তবে আমরা দেখি হান্টারও সেই মুহূর্তে ভ্যাভে করে কাঁদছে। ব্যাপারটা খুবই অদ্ভুত যে মারা গেছে বেকির স্বামী, কিন্তু হান্টার সেখানে এমন করে কাঁদছে কেন? তো এটার ব্যাপারে আমরা একটু পরেই জানবো। তারা তাদের মিশন কমপ্লিট করেছে, এবার তাদের নিচে যাওয়ার সময়। তো যেমনটি বলেছিলাম, টাওয়ারটা অনেক পুরনো, লোহা লক্করে জং ধরে গেছে, নাটগুলো খুলে গেছে, আর তেমনই একটা জিনিস হয়, সেই ল্যাডারের নাটগুলো খুলে যায়, যার ফলে বেকি সেখান থেকে পড়েই যাচ্ছিল। তবে সৌভাগ্যক্রমে হান্টার এবং সে একটা দড়ির মাধ্যমে যুক্ত ছিল। বেকি সেখানে গুরুতর আহত হয়, তবে হান্টার দড়িটা টেনে টেনে বেকিকে কোনো মতে উপরে তুলে নেয়। কিন্তু সেই জংধরা লেডারটা তো ভেঙেই পড়েছে, আর তারা নিচে নামতেও পারবে না, আর তারা এখানে ফেসে গেছে। তারপর বেকি লক্ষ্য করে যে সেখানে একটা ইমার্জেন্সি বক্সও ছিল, যার মধ্যে একটা দূরবীন ও একটা ফ্লেয়ার গান ছিল, যেটা অবশ্যই তারা বিপদের সময় ব্যবহার করতে পারবে। তারা প্ল্যান করেছে যে ফ্লেয়ার গানটা তারা রাতের বেলা ইউজ করবে যদি তারা কোনো মানুষকে নিচে দেখতে পায়। বেকি খুবই চিন্তায় পড়ে গেছে, এখন তাদের কি হবে? তারা সেখানে ফেসে গেছে, আবার তাদের ব্যাগটাও নিচে একটা এন্টেনার উপরে আটকে গিয়েছে, যেটার মধ্যে পানির বোতলটাও ছিল। তবে হান্টার খুবই পজিটিভ মাইন্ডের একটা মেয়ে। সে মনে করে যে সম্ভবত কোনো মানুষ হয়তো লক্ষ্য করবে যে নিচে এই ভাঙাচুরা ল্যাডারগুলো পড়ে রয়েছে, তারা সম্ভবত পুলিশকে ফোন করবে এবং তারা দুজন বেঁচে যাবে, সেই আশাতেই তারা বসে রয়েছে। সময় চলে যেতে থাকে, তাদের সেখানে বসে থাকা ছাড়া কোনো উপায়ও নেই, কারণ তাদের ফোনে সিগন্যাল পাচ্ছে না। তারা কাউকে ফোন করে সাহায্যের জন্য ডাকতেও পারবে না।
তখন হান্টার লক্ষ্য করে যে সোশ্যাল মিডিয়াতে গতকাল যে ছবিগুলো পোস্ট করেছিল সেগুলো পোস্ট হয়ে গেছে। তার মানে টাওয়ারের মাথায় সিগন্যাল নেই, সম্ভবত নিচে সিগন্যাল রয়েছে। তারা সোশ্যাল মিডিয়াতে সাহায্য চেয়ে পোস্ট করে এবং তাদের ফোনটাকে দড়িতে বেঁধে নিচে ঝুলিয়ে দেয়। যদি ফোনটা সিগন্যাল পায় তাহলে অবশ্যই সেটা পোস্ট হয়ে যাবে আর তারা বেঁচে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কোনো সিগন্যাল খুঁজে পায় না। হান্টার তখন নানা বিপজ্জনক কাজ করে বেড়ায় ফোনে সিগন্যালটা পাওয়ার জন্য, কিন্তু পায় না। তখন তাদের মাথায় একটা আইডিয়া আসে, তারা সেই ফোনটাকে জুতোর মধ্যে ঢুকিয়ে নিচে ফেলে দেবে, কারণ সরাসরি ফোনটাকে নিচে ফেললে হয়তো ফোনটা ভেঙে চুরমার হয়ে যাবে। সেই ফোনটার প্রোটেকশনের জন্য তারা হান্টার স্পোর্টস ব্রা ইউজ করে যাতে সেই ফোনটা না ভাঙে। আর অবশেষে তারা সেই জুতোটাকে নিচে ফেলে দেয় এবং লক্ষ্য করে যে নিচে একটা মানুষ তার কুকুরটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে। তবে বেকির চোখ পড়ে হান্টারের পায়ের দিকে। তার পায়ে 143 লেখা ছিল, যেটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। সো নিচে সেই মানুষটা ঘুরে বেড়াচ্ছে, তবে সে খেয়ালই করে না যে উপর থেকে জুতো পড়েছে। বেকিও তার জুতোটা ছুঁড়ে মারে, যেটা সেই কুকুরটা তো ফলো করে কিন্তু সেই মানুষটা ফলো করে না, সে উপর দিকে তাকায়ও না, যার কারণে সেও গানটা শুট করে না, কারণ তাদের একটাই চান্স ছিল, সেটাও মিস হয়ে যাবে। তারপর তারা লক্ষ্য করে যে দূরে একটা ভ্যানে কিছু মানুষ রয়েছে যারা সম্ভবত কিছু রান্না করছে, এবং হান্টার প্ল্যান করে যে রাতের বেলা তারা সেই ফ্লেয়ার গানটা চালাবে যাতে সেই মানুষগুলো ওখান থেকে এটা দেখতে পায়। তারপর সেই রাতের বেলা বেকি তার ফোনে পুরনো ভিডিওগুলো দেখছে। তার বিয়ের দিন হান্টারও সেই বিয়েতে উপস্থিত ছিল, তবে তার মুখে কোনো হাসি ছিল না। বেকির মনে বিষয়টা সন্দেহের জাগান দেয়। যাই হোক, সেই রাতের বেলা তারা সেই ফ্লেয়ার গানটা শুট করে এবং ভ্যানের মধ্যে থাকা সেই মানুষ দুটো সেটা দেখতে পায়। বেকির ফোনে টর্চ লাইটটা জ্বালিয়ে তারা নড়াচড়া করতে থাকে, যেটা সেই মানুষগুলো দেখতে পায়, এবং মেয়ে দুটো ভাবছে হয়তো এখন তাদেরকে তারা উদ্ধার করে নিবে। কিন্তু তাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে সেই মানুষ দুটো ছিল আসলে চোর, যারা বেকি এবং হান্টারকে তো সেখানে বাঁচাই না, বরং হান্টারের যে গাড়িটা নিচে পার্ক করা ছিল সেই গাড়িটা সেখান থেকে চুরি করে নিয়ে পালায়। তারপর বেকি ও হান্টার চরম হতাশা নিয়ে বসে থাকে। সেদিন রাতের বেলা বেকি হান্টারকে জিজ্ঞেস করে এই 143 এর ব্যাপারে। একই সাথে তার স্বামী ড্যানের সাথে হান্টারের কি সম্পর্ক ছিল এটাও জিজ্ঞেস করে। আর সেখানে হান্টার সব সত্যি কথাগুলো বলে দেয় যে বেকির বিয়ের আগে হান্টারের সাথে 4 মাসের সম্পর্ক ছিল। হান্টার আসলে ড্যানকে প্রচন্ড ভালোবাসতো, তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল যেটা সে বেকির থেকে লুকিয়েছিল, আর সেই কারণে ড্যান কোনোদিনই নিজের মুখে আই লাভ ইউ বলেনি। যাই হোক, এখন প্রায় 24 ঘন্টা কেটে গেছে। তাদের ব্যাগটা সেই নেটওয়ার্কের ডিশের উপর রয়েছে, যার মধ্যে পানির বোতলটা রয়েছে। তখন হান্টার প্ল্যান করতে থাকে যে সে নিজের গায়ে দড়ি বেঁধে সে ডিশের উপরে নামবে সেই ব্যাগটাকে নিয়ে আসার জন্য, যে কাজটা খুবই রিস্কি ছিল। তবে দড়িটা কিন্তু অতটা লম্বা ছিল না, হান্টার সঠিক স্থান পর্যন্ত পৌঁছাতে পারে না। তবে সে এখানে একটা রিস্ক নিয়ে নেয়, সে সেই নেটওয়ার্কের ডিশের উপরে লাফ দেয়, আর হান্টার ব্যাগটা নিয়ে নেয় এবং ব্যাগটা দড়ির সাথে লাগিয়ে দেয়। হান্টারও দড়িটা ধরে নিয়েছে, আর এখন কাজটা হচ্ছে বেকি সেই দড়িটা ধরে টানবে যাতে হান্টার আবার উপরে উঠতে পারে। বেকি অনেক কষ্ট করে সেই দড়িটা টানছে এবং হান্টার প্রায় উঠেই গেছিল, কিন্তু সেই মুহূর্তে হান্টারের পা স্লিপ কেটে যায় এবং সে নিচে চলে যায়। বেকি মনে করতে থাকে যে হান্টার হয়তো মারা গেছে। সে একবার নিচে উকি মেরে দেখতে যায়, তবে সে লক্ষ্য করে যে না, হান্টার পড়েনি, বরং সে ব্যাগটা ধরে ঝুলেছিল। বেকি সেই দড়িটা টেনে টেনে হান্টারকে আবার উপরে আনে, তবে সেই দুর্ঘটনায় হান্টারের হাতে খুব চোট লেগেছে, আর এখন সব কাজ বেকিকেই করতে হবে। আর এখানেই একটা কাহিনী রয়েছে যেটা গল্পের শেষে গিয়ে উদ্ধার হবে। সেই ব্যাগের মধ্যে ছিল হান্টারের ড্রোনটা। বেকি সেই ড্রোনের উপরে একটা কাগজ লাগিয়ে দেয় যেখানে সে সাহায্য চেয়েছিল, এবং সেই ড্রোনটাকে উড়িয়ে নিকটবর্তী ক্যাফের কাছে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। তবে সেই ড্রোনে একদমই চার্জ ছিল না, যার কারণে বেকি পাল্টে সেই ড্রোনটাকে টেনে আবার নিজের কাছে নিয়ে নেয়। তারপর সেদিন রাতের বেলা বেকি সেখানে দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে হান্টার মারা গেছে, আর সেই শকুনগুলো হান্টারের মাংসগুলো খুবলে খুবলে খাচ্ছে। তবে তার হুঁশ আসে আর লক্ষ্য করে যে হান্টার তার পাশেই বসে রয়েছে এবং তাকে নানান উপদেশ দিচ্ছে। এখন তাদের কাজটা হচ্ছে সেই ড্রোনটাকে চার্জ করা।
কিন্তু তাদের কাছে তো চার্জ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তবে তাদের কাছে একটা বুদ্ধি রয়েছে। আমরা দেখেছিলাম যে সেই টাওয়ারের মাথায় একটা আলো জ্বলছে। সেখান থেকে তারা ড্রোনটাকে চার্জ করবে বলে প্ল্যান করে। পরদিন সকালবেলা বেকি অনেক কষ্ট করে কোনো মতে টাওয়ারের একেবারে মাথায় ওঠে এবং মাথায় লাগানো সেই বাল্বটাকে খুলে সেখানে চার্জার গুঁজে দেয় এবং ড্রোনটা চার্জ হতে থাকে। তবে সেখানে একটা শকুন কিন্তু খুব জ্বালাতন করছিল। আর আমরা জানি শকুন কিন্তু কোনো জীবিত প্রাণীর উপর আক্রমণ করে না। সে তখনই আক্রমণ করে যখন কেউ তার খাবারের আশেপাশে থাকে। সো বেকি সে ড্রোনটাকে চার্জ করে নিয়েছে। তার অবস্থা খুবই খারাপ, কারণ অনেক সময় কেটে গেছে, সে কিছুই খায়নি আর একই সাথে তাদের পানিও শেষ হয়ে গেছে। বেকি তারপর সেই ড্রোনটাকে আবার পাঠায় সেই নিকটবর্তী ক্যাফের দিকে। সেই ড্রোনটা প্রায় ক্যাফের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে একটা ট্রাকের সাথে ড্রোনটার ধাক্কা লাগে, যার ফলে ড্রোনটা সেখানে টুকরো টুকরো হয়ে যায়। সেই গাড়ির ড্রাইভারটা গাড়ি থেকে বের হয়ে লক্ষ্য করে যে সেখানে একটা ভাঙা ড্রোন পড়ে রয়েছে, কিন্তু সে সেটাকে আর ঘেটে দেখে না। সে যদি একবার দেখার চেষ্টা করত তাহলে দেখতে পারত যে ড্রোনের উপর একটা মেসেজও লেখা ছিল যে দুটো মেয়ে সেই টাওয়ারের উপর আটকা পড়েছে, যাদের সাহায্যের প্রয়োজন। তাদের কাছে আর মাত্র একটা রাস্তাই খোলা ছিল, আর সেটা হচ্ছে বেকির ফোনটা, যেটা দিয়ে তারা একটা মেসেজ পাঠাবে। কিন্তু উপরে তো সিগন্যাল নেই, অবশ্যই ফোনটাকে তাদের নিচে ফেলতে হবে। বেকি হান্টারের কাছ থেকে তার জুতোটা চায়, তবে হান্টার জানায় যে এখানে তো তার জুতোটা নেই, তার জুতোটা নিচে রয়েছে। বেকি প্রথমে বুঝতে পারে না যে হান্টার কি বলার চেষ্টা করছে, তবে পরে সে রিয়েলাইজ করে যে হান্টার অনেক আগেই মারা গেছে। মনে আছে যখন হান্টার সেই ব্যাগটা নেওয়ার জন্য নিচে নেমেছিল, তখন তার পা স্লিপ কেটে তখনই হান্টার সেই নেটওয়ার্কের ডিশের উপর পড়ে এবং প্রচন্ড ব্লিডিং অর্থাৎ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হান্টার সেখানেই মারা যায়। তবে এই জিনিসটা বেকি কোনোভাবেই মেনে নিতে পারেনি। সেই কারণে সে সম্পূর্ণ সময়টা হান্টারকে তার নিজের পাশেই কল্পনা করেছে, আর যার কারণেই তো আমরা দেখছি যে তারপর থেকে সব কাজ একা বেকি নিজেই করছে, অর্থাৎ টাওয়ারের মাথায় ওঠা, ড্রোন চালানো থেকে শুরু করে সবকিছু। আর যেমনটা আমি বলেছিলাম যে সেখানে কেনই বা সেই শকুনটা উঠছে, কারণ সেই শকুনটা হান্টারের মৃতদেহটাকেই খুবলে খুবলে খাচ্ছিল। বেকি ফাইনালি রিয়েলাইজ করে যে তার বাবা তার জন্য কতটা চিন্তা করে, যেটা সে এতদিন বুঝতেও পারেনি। তারপর সে তার বাবার উদ্দেশ্যে একটা ভিডিও রেকর্ড করে। সেখানে প্রচন্ড ঝড় হচ্ছিল এবং সেই ঝড়ের মধ্যেই বেকি সেখানে ঘুমানোর চেষ্টা করছিল। পরের দিন সকালবেলা আমরা দেখি বেকি খাবারের অভাবে একদম নিস্তেজ হয়ে পড়েছে এবং সেই শকুনটা সেখানে চলে আসে বেকির পাশে ক্ষতস্থানটির গন্ধ শুকে। স্বাভাবিকভাবে শকুনটা মনে করতে থাকে বেকি হয়তো মারা গেছে। তখন শকুনটা তার মাংস খাওয়ার চেষ্টা করে, আর তখনই দেখা যায় একটা নির্মম কাণ্ড। বেঁচে থাকার জন্য মানুষ কি করতে পারে। সাথে সাথে বেকি শকুনটার গলা চেপে ধরে এবং অনেক চেষ্টা করার পর তাকে মেরে ফেলে। আর বেকি তখন সেই কথাটাই বলে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, বেঁচে থাকতে হলে এটা এখন করতেই হবে আপনাকে। বেকি সেই শকুনটার মাংস খেয়ে নেয়, যেটা তাকে সাময়িকভাবে কিছুটা এনার্জি প্রদান করবে। তারপরে বেকি তার ফাইনাল ট্রাইটা করে, তার জীবনের শেষ চেষ্টাটা সে করে। সেই দড়িটার সাহায্যে বেকি কোনোমতে সেই নেটওয়ার্কের ডিশের উপর নামে, যেখানে হান্টারের মৃতদেহটা পড়েছিল। সে হান্টারকে সরি বলে নেয়, তার থেকে ক্ষমা চেয়ে নেয় এবং হান্টারের পায়ের জুতোটা নিয়ে তার মধ্যে ফোনটা ঢুকিয়ে দেয়, যেটার মধ্যে সে একটা মেসেজ লিখেছে, এবং সেই জুতোটা হান্টারের পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এবং হান্টারের সম্পূর্ণ বডিটা সে নিচে ফেলে দেয়। আর এর ফলে এবার আর ফোনটা নিচে পড়ে ভাঙবে না, আর বেকির পাঠানো মেসেজটা তার বাবা জেমস পেয়ে যাবে। আর ঠিক তেমনটাই হয়। জেমস সেই টাওয়ারের কাছে গিয়ে পৌঁছায়, যেখানে একটা হেলিকপ্টারও ছিল। চারদিকে পুলিশ ছিল। জেমস লক্ষ্য করে যে নিচে একটা মৃতদেহ পড়ে রয়েছে, তার চারপাশে পুলিশ রয়েছে। জেমস মনে করতে থাকে যে সেটা হয়তো তার মেয়ে, কিন্তু সেটা সে মেনে নিতে পারে না। আর সেই সময় বেকি তার বাবাকে ডাকতে থাকে, অর্থাৎ সময় মতো তাকে উদ্ধার করা হয়েছে এবং বেকি খুবই খুশি। আর অবশেষে তার বাবার মর্মটাও সে বুঝতে পারে। আর তারপরই একটা মেসেজ দর্শকরা শুনতে পায়, জীবন ক্ষণস্থায়ী, জীবন ছোট, খুবই ছোট, তাই আপনার প্রতিটা মুহূর্ত কাজে লাগানো উচিত। আপনার এমন কিছু করা উচিত যেটা আপনাকে অনুভব করাবে যে আপনি বেঁচে আছেন।
আর এখানে এই মুভিটির সমাপ্তি ঘটে। তো মুভিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।